ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আগামীকাল 9-10 এর পরীক্ষা হয়েছে। অত্যন্ত ভালো পরীক্ষা হয়েছে অনেকেরই, আবার কারো কারো খারাপ হয়েছে। আমি ধরে নিলাম ভালো পরীক্ষা হয়েছে, এবং গুড আর ব্যাড। গুড ধরো 60%, 40% এর এক্সপেক্টেড যে রেজাল্টটা হওয়ার কথা সেটা হয়নি। তো আমি দুটো মানুষকেই কনগ্রাচুলেশন জানাতে চাই। মানে যাদের খুব ভালো হয়েছে তাদেরকেও কনগ্রাচুলেশন, যাদের খারাপ হয়েছে তাদেরকেও কনগ্রাচুলেশন, কারণ আপনারা এফোর্ট দিয়েছেন। খারাপ হয়েছে, খারাপ হতেই পারে, জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু জীবন সেটা নয়। মানে একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে মানে সেটাই জীবন ভেবে নিয়ে কান্নাকাটি শুরু করলাম, সেটা কিন্তু জীবন নয়। জীবন স্বতন্ত্র, জীবন আলাদা। ওকে। এবং জীবনের রেখাটা বক্ররেখাই হয়, এরকম খারাপ আসতেই পারে, কিন্তু আপনি যে এফোর্ট দিয়েছেন, যারা এফোর্ট দিয়েছেন বেসিক্যালি তাও খারাপ হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তাদেরকে আমি বলবো আপনার এফোর্টের জন্য আপনাকে অভিনন্দন। আপনার এই এফোর্টটা হয়তো আগামী পরীক্ষাতে আপনাকে বেস্ট পারফরমেন্স দিয়ে দিতে পারে। আবার যাদের খুব ভালো স্কোর হয়েছে 57, 58, 59, 60, ওকে, তারা যদি আনন্দ হাসি খুশিতে থাকে, খুব বেশি ওভার এক্সাইটেড হয়ে যায়, পরের পরীক্ষাতে ঠিক তার বিপরীত রেজাল্টটা হবে। ওকে। তো আজকের এই ভিডিওটা এই কারণেই আমি দ্রুত বানালাম। যারা পরীক্ষা ভালো দিয়েছো 9-10-এর, ওভার এক্সাইটেড হয়ে আছো, তারা একটু শান্ত হয়ে যাও, এবং 11-12-এর জন্য পড়াশোনাটা করতে হবে, রিভিশন করতে হবে, এবং কোন জায়গাগুলো খুব গুরুত্ব দেবে আমি তো সেই ভিডিওটা নিয়ে এসেছি। তো সেগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। তো ভালো হয়েছে বলে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিলাম, পড়াশোনা করলাম না, এফোর্ট দিলাম না, সেটা করলে কিন্তু চলবে না। ওকে। যারা ভালো স্কোর করেছো তাদের জন্য এই বার্তা, এবং তাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাতে চাইছি। এবং যারা খারাপ হয়েছে, যাদের নাম্বারটা এক্সপেক্টেড যে জায়গাটা সেটার মধ্যে আসেনি, হুম, যে যতটা আশা করেছিল ততটা হয়নি, তাদেরকেও এফোর্টের জন্য কনগ্রাচুলেশন। তুমি শ্রম দিয়েছো, খারাপ হয়েছে, তোমার হাতে শ্রমটা আছে, রেজাল্ট বা ইত্যাদি এইগুলো নেই। তো এই এফোর্টটাই তোমাকে আগামী পরীক্ষাতে ভালো করতে সাহায্য করবে। যারা ভালো এফোর্ট দেয় তাদের ভালো আউটকাম হয়। ওকে। যারা ভালো এফোর্ট দেয় তাদের ভালো আউটকাম হয়। ওকে। তো যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যাদের স্কোর খারাপ হয়েছে তারা মোটিভেশন হারিয়ে ফেলো না, তারা দুঃখে পড়ে যেও না, কান্না করো না। তাদের জন্য একটাই বার্তা থাকবে আমার চ্যানেলের পক্ষ থেকে, যে নিজেকে রিস্টার্ট করো, রিব্যাক করো, যে আমার কাছে এই 5টা দিন সময় আছে। ওকে। এই 5টা দিন আমি একদম সর্বোচ্চ পর্যায়ের কাজে লাগাবো। 5টা নয়, 6টা দিন মতো সময় আছে, সর্বোচ্চ পর্যায়ের কাজে লাগাবো। তুমি যদি এতদিন 5 ঘন্টা পড়তে, সেই সময়টাকে 10 ঘন্টা করে নাও, এই 6টা দিনই 12 দিন হয়ে যাচ্ছে, মানে তোমার পড়ার টাইম টেবিল অনুযায়ী, তাই নয় কি? তো এফোর্টটা দাও, আউটকাম ভালো হবে। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, ওটা একটা ঘটনা মেনে নাও। ওইটা খারাপ হয়েছে বলেই সব খারাপ হবে এমনটা নয়। হয়তো তাদের এরপরেরটাতে 57, 58 হলো, এবং যাদের ভালো হয়েছে তারা আনন্দে উল্লাসে মেতে থাকলো, তাদের স্কোর 40-এ ঘরে চলে গেল। তাই দুজনকেই আমি কনগ্রাচুলেশন এবং দুজনকেই সাবধান বার্তা দিতে চাইছি। একজনের কাছে সাবধান বার্তা যাদের ভালো স্কোর হয়েছে, তাদের কাছে সাবধান বার্তা যে অতি উল্লাসে পড়ে যেও না, কারণ আমাদের কাছে এই 6-7টা যে দিন আছে, এটাতে কিন্তু এফোর্টটা সমানভাবে জারি রাখতে হবে যাতে 11-12টাও ভালো হয়। ওকে। আর যাদের খারাপ স্কোর হয়েছে, যারা এফোর্ট দিয়েও খারাপ করে ফেলেছো বা হয়ে গেছে মিস্টেকেনলি, তাদের জন্য বলবো এফোর্টটা বাড়িয়ে দাও, এবং মোটিভেশন হারিয়ে না ফেলে, হতাশায় না পড়ে গিয়ে পড়াশোনাটা মন দিয়ে করা শুরু করো। খারাপ হতেই পারে একটা পরীক্ষা, তার জন্য নিজেকে ব্যর্থ, ফেইল্ড এরকম ভাবার কোনো কারণ নেই। তোমার মধ্যে এফোর্ট আছে, তোমার মধ্যে জেদ আছে, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, এটা বিশ্বাস করো, নিজেকে নিজে বিশ্বাস করো, দেখো পরীক্ষার রেজাল্ট ভালো হতে ব্যাস, মানে ভালো হবেই আর কি। ওকে। তো এই জিনিসটাই বলার জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম, কারণ অনেকেই খারাপ হয়েছে আমাকে মেসেজ কমেন্ট করছে, অনেকে আবার ভালো হয়েছে তারাও জানাচ্ছে। তো দুই মাধ্যমকেই বলবো, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এফোর্টটাকে চালিয়ে যেতে হবে, তবে কিন্তু পরের পরীক্ষাটা ভালো হবে। এবং আমি আরেকটা জিনিস বারবার গুরুত্ব দিতে বলি তোমাদেরকে, কোয়ালিটিটিভ স্টাডি। ওকে। এই যে এই কটা দিন আছে, এই কটা দিনে কি করবে? নতুন জিনিস পড়বে, নতুন কোনো মেটেরিয়ালস দেখবে, সেটার থেকে আমার মনে হয় যা পড়েছো রিভিশন করো। রিভিশন খুব ইম্পর্টেন্ট। হুম। আজকে একটা জিনিস দেখলাম, কালকে অন্য জিনিস দেখলাম, পরশু অন্য জিনিস দেখলাম, এরকম যদি করো তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। তুমি ধরো একটা জায়গায় পৌঁছাতে চাও,
একদিন এই রাস্তা দিয়ে গেলে, একদিন অন্য রাস্তা দিয়ে গেলে, তারপরের দিন অন্য রাস্তা দিয়ে গেলে, তাহলে সেই গন্তব্যে পৌঁছানোটা কিন্তু খুব জটিল হয়ে যাবে। কাজেই কোয়ালিটেটিভ মেথড বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টিটির থেকেও। বেশি পরিমাণ পড়ে কিন্তু পাস করা যায় না। একটা জিনিস 10 বার পড়ো, সেটা বেশি ফ্রুটফুল হবে। ওকে, এবং রিভিশনটাকে গুরুত্ব দাও, রিভিশন করার চেষ্টা করো যা পড়েছো। এবং 11-12 কিছু এক্সট্রা সিলেবাস আছে 9-10 থেকে, তো সেই এক্সট্রা সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাগুলোকে খুব গুরুত্ব দেবে সেটা নিয়ে আমি আজকে কথাটা বলবো, সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং প্রথম দিকে আমি একটু জাস্ট তোমাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে ভেঙে পড়ার কোনো কারণ নেই, উল্লাস করারও কোনো কারণ নেই, কারণ এখনো অনেকটা পথ বাকি আছে। এবং এই পথে আমাদেরকে চেষ্টা করতে হবে, এই পথে মানে পাহাড়ে উঠলে চেষ্টা করতে হবে, একজন পর্বত সিংহে যখন একজন মাউন্টেইনাররা ওঠেন, ওকে, তখন তার লক্ষ্য থাকে যে পাহাড়ের উপরে উঠে দেশের পতাকাটাকে উত্তোলন করা। তোমাদের লক্ষ্য থাকবে 10-11 9-10 ভালো হয়েছে, 11-12টা ভালো করা। যারা এই যাওয়ার পথে হোঁচট খেয়ে পিছিয়ে পড়ে গেছো, তারা আবার নতুন করে রিস্টার্ট করো, রিব্যাক করো, এবং এই পাহাড়ের ওপরে উঠে পতাকাটা উত্তোলন করো। সো যাদের স্কোর খারাপ হয়েছে ওটা একটা ঘটনা মেনে নাও, এবং 11-12টাতে বেস্ট এফোর্ট দাও, তুমি 11-12 টিচার হবে। আর যাদের 9-10 পরীক্ষাও ভালো হয়েছে তাদেরকেও কিন্তু এফোর্ট দিতে হবে, তাদেরকেও সমান তালি পড়ে যেতে হবে, তাদেরকেও কিন্তু এই যে পাংচুয়ালিটি, এই যে পেশেন্স, এই জিনিসটাকে বজায় রাখতে হবে এবং পড়তে হবে। ওকে, আজকের দিনটা যেন কোনোভাবে নষ্ট করে ফেলো না। কালকে সবাই রেস্ট নিয়েছো, ঘুমিয়েছো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আজ থেকে আবার নতুন করে চালু করো পড়াশোনাটাকে, এবং বারবার যেটা বলছি রিভিশনকে গুরুত্ব দাও। 11-12 কোন জায়গাগুলোকে খুব গুরুত্ব দেবে ইতিহাসের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করিনি। তার আগে একটা জিনিস, অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটিকে যদি ভালো লাগে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, কারণ ইতিহাসে প্রচুর ডকুমেন্টস আমরা দিয়েছি। এবং এই একই নামে, এই সার্থক ইতিহাস পাঠ, এই একই নামে টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে প্রচুর ফ্রি পিডিএফ, ফ্রি নোটিফিকেশন দেওয়া হয়, সেগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো যাদের খারাপ হয়েছে এবং যাদের ভালো হয়েছে প্রত্যেকের কাছ থেকে আমি একটা কমেন্ট চাই যে ইয়েস আই উইল ডু, ওকে, বা ইয়েস আই উইল অ্যাচিভ, ঠিক আছে। এইরকম একটা পজিটিভ কমেন্ট সবাই কিন্তু করে যাবে এই ভিডিওর নিচে। ওকে, যে তুমি পারবে, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, দক্ষতা আছে, পরিশ্রম করেছো, পজিটিভ আছো, তোমার নিজের মধ্যে মোটিভেশন আছে যে 11-12 পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে। ইয়েস আই ক্যান ডু ইট, এই কমেন্টটা যেন আমি দেখতে পাই অন্তত 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 400-500 জনের কাছে। ওকে, তো এই কমেন্ট যারা করবে তাদের কাছে জানবে যে তাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। ওকে, কারণ নিজেকে বিশ্বাস করা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যে কোনো কাজে এগোনোর ক্ষেত্রে। চলো, কি টপিক ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি খুব ভালো করে, আমি একটা পিডিএফ প্যাকেজ বানিয়েছিলাম এবং আমি প্রচুর ক্লাস করিয়েছি। তো যারা ক্লাস করেছে তারা অনেকে উপকার হয়েছে, আমাকে পার্সোনালি অনেকে থ্যাঙ্কস জানিয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট 11-12 ক্ষেত্রে, সেই টপিকগুলোর মধ্যে কি পড়ছে দেখো, হাই প্রায়োরিটি টপিকস যেগুলো ভালো করে দেখে যেতেই হবে এই 6 দিনে। প্রথম হচ্ছে প্রাচীন ভারতের উপাদান, উপাদান থেকে প্রশ্ন পাবে, সিলেবাসে হয়তো ডাইরেক্ট নেই, সিলেবাস থেকেই প্রশ্ন হবে এরকম নেই, এবং তুমি যদি কমপ্লেনও করো তাতে কিছু এসে যায় না, কারণ সিলেবাস একটার সাথে একটা লিঙ্ক। কেউ বলছে পল্লব তো সিলেবাসে নেই, কিন্তু সিলেবাস একটার সাথে একটা লিঙ্ক হয়ে যায়। ওকে, তো প্রাচীন ভারত উপাদান আমাদের ভালো করে পড়তে হবে, মানে গ্রন্থের নাম, যেমন তোমাদের এসছিল হালের লেখা গ্রন্থের নাম, সেরকম ক্ষেমেন্দ্রর লেখা গ্রন্থের নাম, আর্যভট্ট, বরাহমিহির, চরক, সুশ্রুত, হরিসেন, রবিকীর্তি, এরকম বিভিন্ন যে লেখক আছে, হিউয়েনসাং, ফা হিয়েন, এরাটোস্থেনিস, এরকম বিভিন্ন যে নামগুলো আছে, সেই নামগুলো কিন্তু পড়তে হবে, প্রশ্ন কিন্তু পাবেই একটা দুটো। ওকে, দ্বিতীয় যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দিয়ে পড়বে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইটস গুলো। ওকে, সিন্ধু সভ্যতায় লাঙল নিয়ে একটা প্রশ্ন এসেছিল, সবাই বলছে কালীবঙ্গান হবে, কিন্তু ওটা বানোয়ালি হবে। আমি আমার এমসিকিউ সিরিজে 100 এমসিকিউ সিরিজে দেখবে ওই প্রশ্নটি করিয়েছি, এবং যারা দেখেছিল ভিডিওটি তারা সঠিক করেছে, বানোয়ালি হবে। তো এই যে সাইটস গুলো, লোথাল, কালীবঙ্গান, বানোয়ালি, রাখিগড়ি, হরপ্পা, কোটদিজি, মহেঞ্জোদারো, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে এবং ফিচার্সটা একটু দেখে যেতে হবে, কিন্তু সাইটসটাকে হাই প্রায়োরিটি দেবে তোমাদের 11-12 পরীক্ষার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, মৌর্য বংশ এবং গুপ্ত বংশ যেহেতু দুটো বড় বংশ ভারতবর্ষের, অবশ্যই প্রশ্ন পাবে। কোন জায়গাটাকে খুব গুরুত্ব দেবে? অশোকের লিপিকে গুরুত্ব দেবে এবং
মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার প্রশাসন, এই যে জায়গাটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। এবং গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রেও রাজা, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এই রাজাদের নাম এবং প্রশাসন, ভুক্তি কি, উপরিক কি, বিষয় কি, এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। এবং সেই সময়কালে যে রচনাগুলো লেখা হচ্ছে, মানে যে টেক্সটগুলো লেখা হয়েছে, আর্যভট্ট সেই সময়কার পণ্ডিত ছিলেন, কালিদাস সেই সময়কার পণ্ডিত ছিলেন, তো এদের লেখালেখিগুলো একটু দেখে যেতে হবে। মৌর্য এবং গুপ্ত কিন্তু দেখতে হবে, কারণ প্রশ্ন পাবে এবং প্রশ্ন এসেওছে। যেহেতু বাংলায় পরীক্ষা হচ্ছে, পালসেন থেকে প্রশ্ন থাকবেই, একটা থেকে দুটো। ওকে, একটা থেকে দুটো প্রশ্ন পালসেন থেকে থাকবেই। আমি 100 এমসিকিউ করিয়েছি। মেডাইভেল ইন্ডিয়া থেকে যেটা পড়বে, মধ্যযুগের উপাদান পড়বে, কোন গ্রন্থের লেখক কে, এই জায়গাটাকে একটু গুরুত্ব দাও। 9-10-এর পরীক্ষার প্রশ্নপত্রে বইয়ের নাম থেকে প্রশ্ন হয়তো একটু কম ছিল, কিন্তু 11-12 এর ক্ষেত্রে আশা করতে পারো একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। অতি সহজ প্রশ্ন হয়তো হবে না, সহজই হবে, কিন্তু এই প্রশ্ন থেকে মানটা একটু বেটার হতে পারে 11-12-এর ক্ষেত্রে, যেহেতু সিলেবাসটা একটু লার্জ। তো মধ্যযুগের উপাদান, যেমন মিনহাজউদ্দিন সিরাজের লেখা বই কি, বারানির লেখা বই কি, আবুল ফজরের লেখা বই কি, ঈশ্বর দাস নাগরের লেখা বই কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখলাম, কেউ উত্তর জানলে বলবে, বানারসি দাসের লেখা বইটার নাম কি, মেরাইবেল ইন্ডিয়ার একটা টেক্সট। তো এই যে বইগুলোর নাম, এগুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। সুলতানি এবং মুঘল সময়কালে যে জায়গাটাকে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে প্রশাসক যারা ছিলেন, বিশেষ করে ইম্পর্টেন্ট প্রশাসক। এবার আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এগুলো তো ইম্পর্টেন্ট। আবার ওদিকে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, এরা ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব। তো এই শাসকদের একটু কন্ট্রিবিউশন গুলো দেখে নিও, এবং প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিও, অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যাডমিনিস্ট্রেশনকে গুরুত্ব দিও, দেওয়ানি ইনসা, মীর বকশি, ঠিক আছে, এরা কারা, আমিল কারা, এই যে জায়গাটা, এটা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। এবং মুঘল জায়গা থেকে কালচারের জায়গাটাকেও ইম্পর্টেন্ট দিতে হবে। মুঘলের আর্কিটেকচার, মুঘলের পেইন্টিং, এই জায়গায় গুরুত্ব দেবে, দেখবে একটা থেকে দুটো প্রশ্ন পাবে। ওকে, অশোকের লিপিকে গুরুত্ব দেবে, মৌর্য থেকে, ওটা আগে বলে দিয়েছি। মডার্ন ইন্ডিয়া থেকে রামমোহন, ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর, ব্রাহ্ম আন্দোলন, এই যে শিক্ষা সংস্কার আন্দোলন, এই জায়গাটা একটু দেখে নিও, এই জায়গা থেকে প্রশ্ন পাবে, বিশেষ করে কোন সভা কবে প্রতিষ্ঠা হলো, যে জায়গাটা। আচ্ছা, বাংলাকে ফোকাস করে পলাশী এবং বক্সার যুদ্ধ ভালো করে দেখতে হবে। ওকে, পলাশী এবং বক্সার যুদ্ধ ভালো করে দেখতে হবে। ভূমি রাজস্ব ব্যবস্থা একটু ভালো করে দেখে নিও। একটু আমি সরি। তো আমরা আর যে জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল থেকে প্রশ্ন কিন্তু পাবেই পাবে। ওকে, তো গভর্নর জেনারেল একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের মন দিয়ে কিন্তু দেখতে হবে। কার সময়কালে, দেখবে কংগ্রেস প্রতিষ্ঠা কার সময়কালে হয়েছে, এইটা এসেছিল। গভর্নর জেনারেলের উপর আমি 100 এমসিকিউ করিয়েছি, তোমরা দেখে নিতে পারো। নিউজ পেপারই একভাবে ইম্পর্টেন্ট, পত্র পত্রিকা এসেছিল একটা, নিউ ইন্ডিয়া সম্ভবত, বিপিন চন্দ্র পাল, এখান থেকেও প্রশ্ন কিন্তু পাবে। এগুলো হাই টপিক, হাই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন পাবে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তো এখনো বলছি, এগুলো প্রশ্ন পাবে। আচ্ছা, তারপরে গান্ধী, প্রাক কংগ্রেস কিছু সমিতি ছিল, কংগ্রেসের প্রতিষ্ঠা অধিবেশন, কংগ্রেসের অধিবেশন থেকে প্রশ্ন পাবেই পাবে। আমি এমসিকিউ করানোর চেষ্টা করেছি 100টা, তোমরা ওটা দেখে নিতে পারো যারা চ্যানেলটিতে নতুন আছো। আর গান্ধী থেকে প্রশ্ন পাবে, গান্ধীজির 3টে বড় আন্দোলন, সেখান থেকে প্রশ্ন পাবেই পাবে। ইউরোপ থেকে যে জায়গাগুলোকে আমি গুরুত্ব দিতে বলবো, ইউরোপ থেকে আমি বেশি টপিক বলিনি, 4টে টপিককে হাই টপিকের মধ্যে রেখেছি। ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, হিটলার, মুসোলিনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, এই নেপোলিয়ান, রোবোস্পিয়ার, এগুলো আমি এখানে দেখার দরকার নেই। নেপোলিয়ান, রোবোস্পিয়ার হচ্ছে মডারেট ইম্পর্টেন্ট টপিক। ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব, হিটলার, মুসোলিনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই জায়গাটা কিন্তু তোমাদের হাই ইম্পর্টেন্ট টপিক। সো হাই ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রাচীন ভারতের সোর্সেস, সিন্ধু সভ্যতার হরপ্পা সাইট, মৌর্য থেকে রাজা এবং অশোকের লিপি, প্রশাসন, পাল সেন থেকে একটা প্রশ্ন পাবে, মধ্যযুগের সোর্সেস, সুলতানি এবং মুঘল সময়কালের শাসক এবং অ্যাডমিনিস্ট্রেশন, আর রিফর্ম মুভমেন্ট দেখতে হবে। পলাশী, বক্সার, বাংলার যে জায়গা, সেটা অবশ্যই গুরুত্ব দেবে, কারণ প্রশ্ন আসবে। গভর্নর জেনারেল, নিউজ পেপার, আর কংগ্রেসের সেশন, এগুলো থেকে প্রশ্ন পাবেই পাবে। গান্ধীজি থেকে প্রশ্ন পাবে, ইউরোপের জন্য ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, হিটলার, মুসোলিনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওকে, এগুলো হচ্ছে হাই ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। মিডিয়াম প্রায়োরিটি টপিক, যেগুলো থেকে কম কম এলেও প্রশ্ন আসতে পারে, যেমন ষোড়শ মহাজনপদ, বৈদিক সভ্যতা, বৌদ্ধ এবং জৈন ধর্ম,
পাল সেন অলরেডি বলা হয়েছে। সিরাজউদ্দৌলা, মীর কাসিম, এই জায়গাগুলো একটু দেখতে হবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহগুলো হচ্ছে, এই বিদ্রোহের উপর আমি 100 এমসিকিউ করিয়েছি, এটা একবার দেখে নিও। সিপাহী বিদ্রোহকে ইম্পর্টেন্ট একটা জায়গা হিসাবে ভাবতে পারো। ওকে, তো এটা একটা জায়গা। বিজয়নগর, কারা ট্রাভেলার আসছে, ইম্পর্টেন্ট। মারাঠাদের ইম্পর্টেন্ট, বিজয়নগর মারাঠা থেকে একটা একটা করে প্রশ্ন পাবে, মিডিয়াম টপিক, এই কারণেই বলেছি। আর বিদ্রোহগুলো একবার দেখে নিতে হবে, পাইক, চুয়ার, পলিগার ইত্যাদি ইত্যাদি। ওকে, ইউরোপ থেকে নেপোলিয়ান, মেটার্নিক এবং ভিয়েনা ব্যবস্থা। প্রথম বিশ্বযুদ্ধকে আমি মডারেট টপিকের মধ্যে রেখেছি, আর আফ্রিকা দখল এবং জার্মানির ওয়েল পলিটিক এগুলোকে রেখেছি মডারেট টপিকের মধ্যে। ওকে, সো হাই টপিক, মডারেট টপিক, এগুলো তোমরা আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবে। আমি এই ভিডিওটি পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। টেলিগ্রামের নাম সার্থক ইতিহাস পাঠ। ওকে, ইতিহাস পাঠ, এবং এটি টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আবারও যে কথাগুলি বলবো, কোয়ালিটেটিভ স্টাডি করো, পজিটিভ থাকো, মোটিভেশন নিয়ে পড়ো, এফোর্ট দাও, আউটকাম ভালো হবে। যাদের ভালো পরীক্ষা হয়েছে বা খারাপ পরীক্ষা হয়েছে, দুজনকেই এফোর্ট দিতে হবে, তবেই 11-12টাও ভালো হবে। ওকে, না হলে কিন্তু উল্টো রেজাল্ট হয়ে যেতে পারে। কাজেই মোটিভেশনটাকে রাখো এবং পড়াশোনাটা কন্টিনিউয়াসলি ফ্লো রেখে করতে থাকো, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে আই ক্যান ডু ইট। যারা লিখবে তারাই কিন্তু পাস করবে। ওকে, তো তোমাদের জন্য রইল অনেক প্রার্থনা, দোয়া এবং প্রেয়ার্স। তো অল দ্য ভেরি বেস্ট ফ্রম সার্থক ইতিহাস পাঠ। এবং ইতিহাসের আমরা আরো অনেক কিছু নিয়ে আসছি এই 6 দিনে। রাশিয়া বিপ্লব, হিটলার, মুসোলিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর ওপর আমরা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, যেগুলো তোমাদের কাজে লাগবে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন দেখলে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। পুরোনোরাও শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।